সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমাদের স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠান অর্থাৎ স্বাস্থ্য প্রতিদিনে আমরা স্বাস্থ্য বিষয়ক নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং সেই সাথে চেষ্টা করি যে লাইফস্টাইল মডিফিকেশন এক্ষেত্রে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সুস্থ থাকার জন্য, এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের আলোচনায় রাখি। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য আসলে কি কি করণীয়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিয়ে আমাদের সেই আমন্ত্রিত অতিথির সঙ্গে। ডাক্তার তাসলিমা আক্তার 1987 সালের নভেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2011 সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি অ্যান্ড অবস বিভাগে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। গর্ভবতী মহিলারা নর্মাল ডেলিভারির কথা শুনলেই কিন্তু অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে যান, কিন্তু বর্তমানে পরিসংখ্যান যেটি বলছে যে এখন কিন্তু সিজারিয়ান সেকশনের থেকে কিন্তু নর্মাল ডেলিভারির দিকে গর্ভবতী মা এবং ডাক্তাররা যথেষ্ট প্রায়োরিটি দিয়ে থাকেন। এখন আপনার কাছে জানতে চাই যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে একজন গর্ভবতী মায়ের কি কি করণীয়? একটি গর্ভাবস্থা প্রত্যেকটা মায়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ একটা সময়, আর ডেলিভারি নিয়ে মা এবং পরিবার সবাই খুব চিন্তিত থাকে এবং সবচেয়ে বেশি যেই প্রশ্নটা সম্মুখীন হই তারা প্রথমেই জিজ্ঞাসা করে যে আমার নর্মাল ডেলিভারি সম্ভব কিনা। আমাদের বাংলাদেশের পরিসংখ্যানে দেখা গিয়েছে যে পরিমাণ সিজারিয়ান সেকশন থাকা উচিত তার চেয়ে অনেক বেশি সিজারিয়ান সেকশন হচ্ছে, কিন্তু সবচেয়ে আশার বিষয় হলো যে এখন গর্ভবতী মায়েরা নর্মাল ডেলিভারির প্রতি অনেক বেশি আগ্রহী হচ্ছে। তারা জানতে চাচ্ছে যে কিভাবে সম্ভব, আদৌ সম্ভব কিনা, এবং তারা কিন্তু ডাক্তারের কাছে সেই পরামর্শটি নিতে আসছে। এখন নর্মাল ডেলিভারি আসলে হচ্ছে প্রত্যেকটি নারীরই কাম্য, কারণ প্রকৃতি আমাদেরকে শরীরকে এমনভাবেই তৈরি করেছে যে তার নর্মাল ডেলিভারিটাই নর্মাল একটা ব্যাপার। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে যখন সম্ভব হচ্ছে না তখনই সিজারিয়ান সেকশন হওয়া উচিত, কিন্তু প্রত্যেকটি গর্ভাবস্থায় যেন নর্মাল ডেলিভারি হয় সেই ব্যাপারে যেমন মায়েদেরও হচ্ছে সচেতন থাকা উচিত এবং আমাদের স্বাস্থ্যকর্মী ডাক্তার তাদেরও সেই ব্যাপারে সচেতন থাকা উচিত। নতুন গর্ভবতী মা আপনাদের কাছে আসে তখন আসলে আপনারা কিভাবে তাদেরকে কাউন্সিলিং করে থাকেন বা কনভিন্স করে থাকেন যে সিজারিয়ান সেকশনের থেকে নর্মাল ডেলিভারি অনেক অনেক ভালো স্বাস্থ্যের জন্য? ধন্যবাদ। তো প্রথমে যখন আসে তখনই আসলে তাকে নর্মাল ডেলিভারি হবে না সিজারিয়ান সেকশন হবে এই ব্যাপারে আসলে কাউন্সেলিং করা একটু কঠিন, কারণ গর্ভাবস্থা তো আসলে 9 মাস, 9 মাসে অনেক কিছু ঘটে। তাই প্রথমে সে যখন আসে এন্টিনেটাল কেয়ারের জন্য তখন আমরা বেশি গুরুত্ব দিই তার স্বাস্থ্য, বাচ্চার স্বাস্থ্য এই ব্যাপারটিতে, এবং কি উপায়ে ডেলিভারি হবে নর্মাল বা সিজারিয়ান সেকশন সে ব্যাপারে আমরা প্রথমেই তাকে কিছু কাউন্সেলিং করি, কিন্তু সেই মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়াটা আসলে একটু কঠিন যে তার আসলে কোন পদ্ধতিতে ডেলিভারি হবে। তবে আমরা প্রথমে তাকে এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা দেই যে যদি সব কিছু স্বাভাবিক থাকে, তার শরীর এবং তার বাচ্চা সব কিছু যদি স্বাভাবিকভাবেই এবং গর্ভাবস্থাটা যদি স্বাভাবিকভাবে যায় তাহলে শেষ পর্যন্ত আমরা নর্মাল ডেলিভারি করতে পারবো, এবং সেক্ষেত্রে কী কী করণীয়, আমাদের কী কী করণীয়, তার কী কী করণীয় সেই ব্যাপারে আমরা প্রথমেই কাউন্সেলিং করি যে তাকে নিয়মিত এন্টিনেটাল চেক আপে থাকতে হবে, তাকে হচ্ছে কিছু ওষুধ আমরা সাজেস্ট করি, তার হচ্ছে গর্ভাবস্থায় তার এবং তার বাচ্চার স্বাস্থ্যের জন্য আমরা কিছু পদ্ধতি তাকে বলে দিই, কিভাবে তাকে পরবর্তী চেক আপে আসতে হবে, ডেলিভারি কোথায় করাবে, কখন করাবে, এই ব্যাপারে সব ব্যাপারে আমরা তাকে আসলে জানাই, এবং নর্মাল ডেলিভারি হলে কি কি হতে পারে, কি কি প্রসিডিউর এটা আমরা তাকে জানাই। একজন গর্ভবতী মায়ের আসলে সর্বনিম্ন কতবার এন্টিনেটাল চেক আপের দরকার হয়ে থাকে? WHO থেকে সর্বনিম্ন এন্টিনেটাল চেক আপের কথা বলা হয়েছে 4টি, তবে সেটি হচ্ছে যদি মা এবং গর্ভাবস্থায় যে শিশুটি থাকে সে যদি সম্পূর্ণ সুস্থ থাকে, এটা হচ্ছে সর্বনিম্ন 4টি, তবে কিছু কিছু ক্ষেত্রে আরও অনেক বেশি প্রয়োজন হয় যদি হাই রিস্ক প্রেগনেন্সি থেকে থাকে, কোনো
সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আসলে আরও অনেক বেশি প্রয়োজন হয়। আচ্ছা, যদি কোনো মায়ের সে গর্ভবতী হবার আগে থেকেই যদি তার হাইপারটেনশন থাকে বা থাইরয়েড রিলেটেড প্রবলেম থাকে, সেই ধরনের গর্ভবতী মায়েদেরকে আসলে আপনারা কিভাবে ট্রিট করে থাকেন বা তাদেরকে কি কি গাইডলাইন দিয়ে থাকেন? যদি গর্ভাবস্থার আগেই কোনো রোগী হচ্ছে ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশার রোগী থেকে থাকে, সেই ক্ষেত্রে তার জন্য অনেকগুলো আমাদের পরামর্শ থাকে। প্রথমত তার গর্ভাবস্থায় যাওয়ার আগেই তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকতে হবে। কখনোই তার ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত অবস্থায় সে গর্ভ ধারণ করবে না। সেজন্য তাকে আমরা পরামর্শ দিই সে যে ডাক্তারকে দেখাচ্ছেন তার পরামর্শ নিয়ে যেন হচ্ছে তার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখে। এবং সে যে ওষুধটি খাচ্ছিল তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য সেটি কী ধরনের ওষুধ সেটা তার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। কারণ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য আমরা যে ধরনের ওষুধ ব্যবহার করি সব ওষুধ গর্ভাবস্থায় নিরাপদ নয়। সেজন্য তাকে বলা হয় যে সে যখন তার প্রেগনেন্সি প্ল্যান করছে, যখনই সে প্রেগনেন্ট হবে সাথে সাথে যেন সে তার ডাক্তারের সাথে যোগাযোগ করে, কারণ গর্ভাবস্থায় যে নিরাপদ ওষুধটি সেটিতে আমাদের তখন ট্রান্সফার করতে হয়। যেমন গর্ভাবস্থার জন্য নিরাপদ ওষুধ বলতে আমরা বুঝি যে ল্যাবেটালোল, এই গ্রুপের ড্রাগগুলো। সে যদি অন্য গ্রুপের ড্রাগ খেয়ে থাকে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা অন্যান্য যেসব ওষুধ আছে, অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসক যে ধরনের মেডিসিন বা যতটুকু ডোজ তাকে নির্ধারণ করে দিবে সেই গর্ভবতী বা ঠিক ততটুকু পরিমাণেই খাবে। এবং ওষুধটি চেঞ্জ করার বিষয়টি আমরা একটু জানতে চাই। আর থাইরয়েডের যে ব্যাপারটি সেটি হলো কারো যদি থাইরয়েড রোগটি থেকে থাকে সে অবস্থায় দেখা যায় যে তার প্রেগনেন্ট হতেই পারছে না, ইনফার্টিলিটিতে ভোগে। এবং যদি অনিয়ন্ত্রিত অবস্থায় সে গর্ভধারণ করে কিছু গর্ভাবস্থায় সমস্যা দেখা দেয়, যেমন দেখা যায় যে তার মিসক্যারেজ হতে পারে কিংবা বাচ্চার অনেক ধরনের সমস্যা হতে পারে। সেজন্য অবশ্যই সে তার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে এটি কন্ট্রোল করে তারপরেই প্রেগনেন্ট হবে। এবং প্রেগনেন্সিতে সে একজন বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে থাকবে যেন সে কী ডোজে ওষুধটি খাবে এটা যেন সে ঠিক করে দেয়। এবং অ্যাকচুয়ালি তার কন্ট্রোল লেভেল প্রেগনেন্সিতে থাইরয়েডের যে লেভেল এবং নন প্রেগনেন্সিতে যে লেভেল সেটি ডিফারেন্ট। তাই অবশ্যই প্রেগনেন্ট হলে তাকে তার পরামর্শ নিতে হবে তার ডাক্তারের কাছ থেকে যেন সেটি নিয়ন্ত্রণে থাকে। যাদের জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে থাকে তাদের পক্ষে কি আসলে নর্মাল ডেলিভারি করা সম্ভব? অবশ্যই সম্ভব, তবে সেক্ষেত্রে তার হচ্ছে ডায়াবেটিসটি কন্ট্রোলে থাকতে হবে। জেস্টেশনাল ডায়াবেটিস যেটা আমরা বলি মানে গর্ভাবস্থায় যে ডায়াবেটিস, এটি নর্মাল ডেলিভারির জন্য কোনো কন্ট্রা ইন্ডিকেশন না। নর্মাল ডেলিভারি আসলে কিছু ইন্ডিকেশন থেকে থাকে, তো তার ভিতরে জিডিএম যেটা বলি সেটা কোনো কন্ট্রা ইন্ডিকেশন না, তবে শর্ত যেটা যে তার সেটা কন্ট্রোলে থাকতে হবে। এবং জেস্টেশনাল ডায়াবেটিস হলে দেখা যায় যে মায়ের কিছু সমস্যা হয়, গর্ভের যে বাচ্চাটি তারও কিছু সমস্যা হয়। তো যদি দেখা যায় তার জিডিএম কন্ট্রোলে থেকে থাকে, মা সুস্থ থাকেন এবং যে গর্ভের যে বাচ্চাটি সে সুস্থ থাকে, সে অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারবে। তবে জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে কারো যদি আনকন্ট্রোল থাকে, বাচ্চাটি বড় হয় যেটাকে আমরা বলি ম্যাক্টোসোমিয়া, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চা যদি অনেক বড় হয়, আনকন্ট্রোল থাকে ডায়াবেটিস, বাচ্চা অনেক বড় হয় কিংবা গর্ভের বাচ্চাটি ফিটাল ডিস্ট্রেস থাকে, সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করছে মা এবং বাচ্চার স্বাস্থ্যের উপরে। অনেক মায়েরা আছেন যারা নর্মাল ডেলিভারি করতে চান এবং সেই সাথে তারা ডায়াবেটিস মুক্ত জীবন যাপন করতে চান। সেক্ষেত্রে সেই ধরনের মায়েদের আসলে প্রেগনেন্সির শুরু থেকে কোন কোন বিষয়গুলো তারা যদি মেনে চলে তাহলে তারা সুস্থ থাকতে পারবে এবং নর্মাল ডেলিভারিও করতে পারবে? নর্মাল ডেলিভারি করার জন্য অবশ্যই গর্ভবতী মায়ের সুস্থ থাকাটা খুবই দরকার। সেজন্য সে প্রথম থেকে এন্টিনেটাল চেক আপে থাকবে এবং হচ্ছে তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে ডায়েট প্ল্যান করবে এবং সে কিছু সাপ্লিমেন্ট নেবে এবং নিয়মিত চেক আপে সে দেখবে যে তার কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে কিনা। বিশেষ করে গর্ভাবস্থায় যেই সমস্যাগুলো দেখা দেয় যেমন জেস্টেশনাল ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার যেটাকে আমরা প্রিএক্লামশিয়া বলি, কিংবা অন্যান্য যেসব কমপ্লিকেশন সেগুলো হচ্ছে কিনা। এবং হচ্ছে প্রথম থেকেই তাকে আমরা ডায়েটারি অ্যাডভাইস দিয়ে থাকি কী ধরনের ডায়েট খাবে। বিশেষ করে যাদের জিডিএম হওয়ার রিস্ক থাকে, মানে ডায়াবেটিস হওয়ার রিস্ক থাকে, তাদেরকে আমরা ডায়েটারি একটা অ্যাডভাইস দেই যে শর্করা জাতীয় খাবার কম খাবে, আমিষ বেশি খাবে এবং তাদেরকে আমরা এক্সারসাইজ করার জন্য কিছু পরামর্শ দিয়ে থাকি। এক্সারসাইজ বলতে আসলে এমন না যে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করতে হবে, সাধারণ হাঁটা চলা, সাধারণ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেই তাদের জন্য যথেষ্ট। এছাড়া তাদেরকে আমরা ট্রাইমেস্টার ভিত্তিক কিছু এক্সারসাইজ বলে দিই। যেমন প্রথম ট্রাইমেস্টারে সেরকম তারা ইন্টেন্স এক্সারসাইজ করবে না, সেকেন্ড ট্রাইমেস্টারের পর থেকে নর্মাল ডেলিভারির জন্য কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে, যেমন
স্কোয়াটিং পজিশন, বাটারফ্লাই পজিশন, এই পজিশনগুলো হচ্ছে সে যদি নর্মাল ডেলিভারির জন্য সে সম্পূর্ণভাবে সম্ভব হয় তাকে নর্মাল ডেলিভারি করানো, অর্থাৎ মানসিকভাবে যদি সে চায়, মানসিক শারীরিকভাবে তার যদি কোনো ধরনের কোনো কন্ট্রাইন্ডিকেশন না থেকে থাকে, আমরা শেষের দিকে তাকে কিছু স্পেসিফিক এক্সারসাইজও পরামর্শ করি যদি সে সেটা করতে পারে, যেটা নর্মাল ডেলিভারি প্রসিডিউরটাকে আরেকটু সহজ করে দেয়। আচ্ছা, যারা নর্মাল ডেলিভারি করতে চাচ্ছে কিন্তু একেবারে শেষ মুহূর্তে দেখা যায় যে তার হয়তো হাই ব্লাড প্রেশার হয়ে গেছে অথবা যেটিকে আমরা এক্লেমশিয়া বলে থাকি, এই ক্ষেত্রে যদি নর্মাল ডেলিভারি দরকার হয়ে থাকে সেক্ষেত্রে সেই রোগীদেরকে আপনারা আসলে কিভাবে কাউন্সেলিং করে থাকেন বা প্রপার ম্যানেজমেন্ট আসলে কীরকম হয়ে থাকে? হাই ব্লাড প্রেশার যেটা প্রেগনেন্সিতে আমরা দেখি সেটা আসলে নর্মাল ডেলিভারির জন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন নয় যদি তার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। তবে এক্লামশিয়ার যে কথাটি বললেন, এক্লামশিয়া আসলে একটি ইমার্জেন্সি কন্ডিশন। সেই অবস্থাতে আমাদের মা এবং বাচ্চার স্বাস্থ্যকে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হয়। এখন এক্লামশিয়াটা যখন শুরু হয়ে যায় এটা খুবই একটা ইমার্জেন্সি কন্ডিশন, তখন দেখা যায় মায়ের জীবন বাঁচানোই আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তখন তার নর্মাল ডেলিভারি সম্ভব কিনা এটা অনেকগুলো ব্যাপারের উপর ডিপেন্ড করে, যে তার আসলে তখন কয় মাস বা কয় সপ্তাহ সে তখন লেবারে আছে কিনা, বা তার বাচ্চার কন্ডিশন কি। যদি দেখা যায় যে সে তখনও লেবারেই নেই কিংবা তার জেস্টেশনাল এইজটা অনেক কম, সেই ক্ষেত্রে হয়তো আমাদের মায়ের জীবন বাঁচানোর জন্য সিজারিয়ান সেকশন প্রয়োজন হয়। কিন্তু যদি দেখা যায় যে সে ফুল টার্মে আছে, সে অলরেডি লেবারে আছে, তখন আমরা বরঞ্চ এক্লামশিয়ার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি প্রেফার করি, যদি এমন হয় যে ডেলিভারির সময়টা খুব কম লাগে। সেটা আসলে তখনকার পরিস্থিতি, তার ফিটাল কন্ডিশন, মায়ের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এক্লামশিয়া থাকলে যে সিজারিয়ান সেকশন লাগবে তা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, আর কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের সব কিছু ঠিক থাকে আমরা নর্মাল ডেলিভারিটাকে প্রেফার করি। অনেক মায়েরা আছেন যাদের প্রথম সন্তান হয়তো সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয়েছে কিন্তু পরবর্তীতে তিনি সুস্থ রয়েছেন, তার সন্তানও সুস্থ রয়েছেন, এবং সেক্ষেত্রে তিনি যদি নর্মাল ডেলিভারি করতে চান সেটি আসলে সম্ভব কিনা বা এই ক্ষেত্রে মায়ের কোনো অসুবিধা হতে পারে কিনা? ইদানিং যেহেতু নর্মাল ডেলিভারির প্রতি মানুষ অনেক আগ্রহী হচ্ছেন, তো দেখা যাচ্ছে যাদের আগে সিজারিয়ান সেকশন হয়েছে তারা খুবই জানতে চান যে তাদের আসলে পরবর্তী বাচ্চাটি নর্মাল ডেলিভারিতে সম্ভব কিনা। এর উত্তর হচ্ছে সম্ভব, তবে এটা নির্ভর করছে তার আগে সিজারিয়ান সেকশনটা হয়েছিল কি কারণে। আমাদের কিছু সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশন আছে যেটা হচ্ছে রিকারেন্ট ইন্ডিকেশন, মানে আগের বার যেই ইন্ডিকেশনে তাকে সিজারিয়ান সেকশনটা করা হয়েছিল এবারও সেটা সম্ভব কিনা বা এবারও সেই ইন্ডিকেশনটা আছে কিনা। আর যদি দেখা যায় যে আগের বার যেই কারণে হয়েছে সেই কারণটি বর্তমানে নেই, সেই ক্ষেত্রে তার অবশ্যই নর্মাল ডেলিভারি সম্ভব। এই ক্ষেত্রে এটাকে আমরা বলি ভিব্যাক, ভ্যাজাইনাল ডেলিভারি আফটার সিজারিয়ান সেকশন। যদি দেখা যায় যে সে বর্তমানে সুস্থ আছে, তার বাচ্চার পজিশন ভালো আছে, তারপরে তার বাচ্চাও ভালো আছে এবং এমন কোনো ইন্ডিকেশন নাই যার জন্য তার সিজারিয়ান সেকশন প্রয়োজন, যেমন বাচ্চার ওজন ঠিক আছে, পজিশন ভালো আছে, প্লাসেন্টা পজিশন ঠিক আছে, এবং তার আগের সিজারিয়ান সেকশনটি যেটা হয়েছিল সেটা টাইপটাও ইম্পর্টেন্ট। যদি আগের সিজারিয়ান সেকশনটা ক্লাসিক্যাল টাইপ অফ সিজারিয়ান সেকশন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারি সাজেস্ট করি না। যদি দেখা যায় লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন হয়েছিল সেই ক্ষেত্রে এইবার সম্ভব। তবে এই ক্ষেত্রে অবশ্যই যেটা প্রথম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে তার এই ডেলিভারিটি অবশ্যই হাসপাতালে হতে হবে, বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে হতে হবে, হাসপাতালে হতে হবে। আমরা এই নর্মাল ডেলিভারি সম্পর্কে আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। একটি সুস্থ সবল সন্তান প্রত্যেকটা মায়েরই কিন্তু কাঙ্ক্ষিত। সেজন্য যেটা করতে হয় গর্ভাবস্থা একটু প্ল্যানিং অনুযায়ী করতে হয়। আর যদি আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম গর্ভই কিন্তু আনপ্ল্যান থাকে, সেক্ষেত্রে মাকে যেটা করতে হবে তিনি যখন থেকে জানবেন যে উনি প্রেগনেন্ট তখন থেকে কিন্তু তার খাবার দাবারের তালিকাটা খুব সচেতনভাবে নির্বাচন করতে হবে, কারণ তার খাবারের উপরই কিন্তু নির্ভর করবে যে তার গর্ভস্থ শিশু কতটুকু সুস্থ সবলভাবে পৃথিবীতে আসবে। আপনাদেরকে জেনে নিতে হবে যে গর্ভাবস্থায় কিন্তু 70% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। এর জন্য গর্ভাবস্থায় যদি খাবার দাবার ঠিকমতো না হয় তাহলে সেই শিশুর ব্রেনের যে সিচুয়েশন সেটা কিন্তু অনেকটাই দায়ী থাকে মা।
এর জন্য প্রথমে আমাদের জেনে নিতে হবে যে আসলে গর্ভাবস্থাকে আমরা 3টা ট্রাইমেস্টারে ভাগ করি। প্রথম ট্রাইমেস্টার মানে হচ্ছে প্রথম 3 মাস, পরের ট্রাইমেস্টার পরের 3 মাস, এবং পরে যে রেস্ট অফ দ্য ডেলিভারির আগ পর্যন্ত আমরা থার্ড ট্রাইমেস্টার বলি। এবং প্রত্যেকটা ট্রাইমেস্টারের কিন্তু খাবারের চাহিদাটা আলাদা। প্রথম 3 মাসে খেয়াল রাখতে হবে, তখন কিন্তু আসলে বাচ্চার কগনিটিভ যে চেঞ্জটা, ব্রেনের যে ডেভেলপমেন্টটা সেটা শুরু হয়। এর জন্য আমাদের হচ্ছে ফোলেট এবং হচ্ছে B12 খাবারটা কিন্তু খুব সচেতনভাবে নির্বাচন করতে হবে। এবং ডক্টরের কাছে যদি কেউ নাও যেতে পারেন, একজন গর্ভবতী মা কিন্তু নিজে থেকেই এই দুটো ভিটামিন শুরু করে দিতে পারেন এবং পাশাপাশি সুষম খাবার খেতে হবে। অনেকের খাওয়ার প্রবলেম থাকতে পারে, যে অনেকের ভমিটিং টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ঘুম থেকে ওঠার পরে যাতে পানি জাতীয় বা তরল জাতীয় খাবারটা না খাওয়া হয়। কারণ ওই সময় আমাদের বডির যে সিচুয়েশনটা থাকে, আপনি যখন লিকুইড খাবারটা খাবেন তখন কিন্তু ভমিট টেন্ডেন্সিটা বেড়ে যায়। এর জন্য ঘুম থেকে ওঠার পরে যদি চিড়া, মুড়ি এরকম বা বিস্কিট, শুকনা খাবারটা খাই এবং তার 10-15 মিনিট যদি আমি পানিটা খাই, তাহলে কিন্তু এই ভমিট টেন্ডেন্সিটা অনেকটা কমে যায়। খেয়াল রাখবেন পরের যে ট্রাইমেস্টার আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের খাবারটা অনেক ভালো নির্বাচন করতে হবে এবং পুরো সুষম খাবার খেতে না পারলেও এমন কিছু খাবার আমাদের খেতেই হবে যেগুলো থেকে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যে চাহিদাটা সেটার ব্যাকআপ আসে। যেমন ডিম হচ্ছে সুপারফুড, দুধ হচ্ছে সুপারফুড। এই খাবারগুলো হচ্ছে আমাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে, যাতে অন্যান্য খাবার থেকে নিউট্রিশনটা যদি আমার ল্যাকিংসও থাকে তাহলে এই ধরনের খাবারগুলো আমাকে ব্যাকআপ দেবে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে সবজি এবং ফ্রেশ ফ্রুটস, যেটা হচ্ছে দেশীয় ফল, সেগুলো খেতে বলি আমরা। আর হচ্ছে অনেকে কার্বোহাইড্রেট খাবারটার প্রতি একটু দুর্বলতা থাকে। এখন দেখা যাচ্ছে যে এই কার্বোহাইড্রেট বা মিষ্টি জাতীয় খাবার ইমব্যালেন্সের কারণে অনেক গর্ভবতী মায়েদের ওজন বেড়ে যায় এবং পাশাপাশি হচ্ছে গিয়ে গর্ভকালীন ডায়াবেটিসের সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে, যেখানে শিশু মৃত্যুর হার কিন্তু অনেক বেশি। এবং পরবর্তী ট্রাইমেস্টার যে ফাইনাল স্টেজে আমরা সবসময় বলি, তখন কিন্তু আসলে বাচ্চার যা হওয়ার সেটা কিন্তু অলরেডি ডেভেলপ হয়ে গেছে, শুধুমাত্র শারীরিকভাবে বৃদ্ধি হতে থাকে। সেজন্য যেটা করতে হবে, অবশ্যই আমাদের পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পানি খেতে হবে, কারণ এই সময় অনেক ঘন ঘন প্রস্রাব হয়, অনেকের ইউরিন ইনফেকশন হয়। সেক্ষেত্রে হচ্ছে যাতে ব্লুবেরি বা বেগুনি কালারের যে সবজিগুলো আছে সেগুলো আমরা খাবো। এবং সবচেয়ে বড় কথা রেস্টে থাকা, কারণ হচ্ছে এই সময় হচ্ছে মেন্টাল পিসে যখন থাকবেন তখন তার হরমোনগুলো অনেক ভালো কাজ করে। তো এভাবে যদি আমরা প্রত্যেকটা ট্রাইমেস্টারে সচেতনভাবে খাবার নির্বাচন করি, আশা করা যায় একজন মা সুস্থ সবল বাচ্চাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এখনকার গর্ভবতী নারীরা আসলে কতটুকু আগ্রহী হচ্ছে, যাদের প্রথম সন্তান সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয়েছে কিন্তু পরবর্তীতে তার হয়তো সব কিছুই নর্মাল আছে, তার নর্মাল ডেলিভারি করা সম্ভব, এক্ষেত্রে তারা আসলে কতটুকু পজিটিভ অ্যাটিটিউড করছে বা আপনাদের ভূমিকাটা আসলে এক্ষেত্রে কেমন? এখন কিন্তু গর্ভবতী নারীরা অনেক বেশি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আগ্রহী। বিশেষ করে তারা আগের সিজারিয়ান সেকশন থেকে থাকলেও তারা কিন্তু এসে জিজ্ঞাসা করে যে এটা সম্ভব কিনা। আগের থেকে অনেক বেশি তারা পজিটিভ এই ব্যাপারে। এর একটি অন্যতম কারণ বলবো যে বর্তমানে বাংলাদেশে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি এই অপশনটা অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে। অনেক হাসপাতালেই এখন ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি করা সম্ভব। আগে যেটা হতো আসলে নর্মাল ডেলিভারির যে ব্যথাটা, এটাকে সবাই খুব ভয় পেত। তো সেই কারণে তারা প্রথমেই হয়তোবা সেই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য সিজারিয়ান সেকশনটা নিজে থেকেই করতে চাইতো। কিন্তু এখন যেহেতু ব্যথামুক্ত ডেলিভারি সম্ভব এবং অনেক জায়গাতে এটা পাওয়া যাচ্ছে এই সুবিধাটি, তাই তারা অনেক বেশি আগ্রহী হচ্ছে। তাছাড়া আসলে তো নর্মাল ডেলিভারি হওয়ার পরে একটি মা অনেক দ্রুত সুস্থ হয়, কাজে ফেরত যেতে পারে। এটা তার স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমন বাচ্চাও অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়, খরচ কমে যায়। নর্মাল ডেলিভারির সুবিধা তো আসলে অনেক বেশি, তাই মানুষ এখন আগের থেকে অনেক বেশি নর্মাল ডেলিভারির প্রতি আগ্রহী হচ্ছে। বিশেষ করে যাদের আগে সিজারিয়ান সেকশন আছে তারাও খুব আগ্রহী হচ্ছেন। এবং এই ক্ষেত্রে বর্তমানে যেহেতু ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি সম্ভব, তাছাড়া বাচ্চা এবং মায়ের মনিটরিং ব্যবস্থা আগের থেকে আমাদের দেশে এখন অনেক বেশি উন্নত হয়েছে। তাই আমরা যেহেতু নর্মাল ডেলিভারি মনিটর করতে পারি আগের থেকে অনেক ভালোভাবে, তাই আমরা নর্মাল ডেলিভারির প্রতি ডাক্তাররা যেমন অনেক বেশি আগ্রহী হচ্ছেন, রোগীরা আগ্রহী হচ্ছেন। আর নর্মাল ডেলিভারির মাধ্যমেই আসলে সম্ভব অনেক সমস্যা, সিজারিয়ান সেকশন রিলেটেড যে সমস্যা সেগুলো সলভ করা, কমপ্লেক্সিটিগুলো কমানো, অপারেশন জনিত জটিলতাগুলো কমানো, খরচ কমানো, মায়ের
সুস্বাস্থ্যটা অনেক বেশি মেনটেন হয় নর্মাল ডেলিভারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নর্মাল ডেলিভারি সম্পর্কে এত পজিটিভ কিছু বলার জন্য। আশা করি যারা নতুন গর্ভবতী মা তারা সিজারিয়ান সেকশন থেকে নর্মাল ডেলিভারির দিকেই বেশি আগ্রহী হবে, এবং আপনাদের মতো ডক্টর যারা রয়েছে আশা করি আপনারাও সবসময় উৎসাহ দিবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম যে নর্মাল ডেলিভারি হওয়ার ক্ষেত্রে কি কি করণীয়। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। এখন আপনি ধরেন আমাদের দেশে শতকরা 13 জনের ডায়াবেটিস আছে, মানে প্রতি 8 জনের একজন ডায়াবেটিস আছে। এখন এই ডায়াবেটিস ছাড়াও কিন্তু একটা গ্রুপ আছে যাদের বলে প্রি ডায়াবেটিস। তাদের ডায়াবেটিস হওয়ার চান্স অন্য লোকের চাইতে 3 থেকে 50 গুণ বেশি। এদের পার্সেন্ট হলো 30 থেকে 33%। তার মানে কি 3 জনের একজন। তাহলে আমরা শুধু ডায়াবেটিস আসি তাই না, আমরা ডায়াবেটিস সংক্রামক মানে মহামারীর মধ্যে আসি কি তাই না, কিন্তু ডায়াবেটিসের আশঙ্কায় আছি অনেক। আচ্ছা, সেই জন্য আমাদের প্রথম কাজ এবং প্রথম যে আমাদের লাইফ প্যাটার্ন চেঞ্জ করা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে পারে, ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন।